মানতে আমি বন্ধ করে দিই এটা। হ্যাঁ ঠিক আছে। আপনারা ক্লাস করবেন? আমি কি ক্লাস না না আপনারা ক্লাস করবেন না আজকে? হ্যাঁ হ্যাঁ করব। করেন বানতে আমারটা কাটিয়ে দিই। বন্দনা বানতে মঙ্গল বানতে বন্দনা নেবেন মঙ্গল বন্দনা করবেন মঙ্গল বন্দনা করবেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বানতে রাখি। ছেলেটার বয়স কত হবে? 37 হতে পারে, 37 বা 38 এরকম। নমো তাচ্ছা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পুণ্যপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। আমরা জীবনের অনিশ্চয়তা এবং মৃত্যুশীল জীবনের অবস্থা এবং শোক পরিদেবন তথা অসাবধানতা এসব বিষয়গুলোর একটা সাক্ষী দৃশ্য আমরা এই মুহূর্তে দেখলাম। গত পরশুদিনই তিনি বাইক অ্যাক্সিডেন্ট করেছেন। কালকে বিকাল 5টার দিকে মনে হয় মারা গেছে। তো আজকে আমরা আবার ওনার পারলৌকিক সদ্গতি কামনায় আমাদের সকল পুণ্যরাশি সকৃতজ্ঞ চিত্তে আমরা দান করছি। উপাসক এতদিন আমাদের সঙ্গে ক্লাস করেছিলেন, উপাসক বিধুভূষণ বড়ুয়া, ওনার এই পুত্র সন্তান। উনি অবশ্য অত্যন্ত একটা ধর্মমনের মানুষ ছিলেন এবং ওনার সন্তানদেরকে ওভাবে তিনি গড়ে তোলার চেষ্টা করেছেন। তারপরও পারিপার্শ্বিক কিছু ব্যাপার তো অবশ্যই থাকে। আমরা এই জন্য সুন্দর সমাজ সবাই আমরা কামনা করি, সুন্দর সমাজ ব্যবস্থাপনা। ছেলেটাকে ইঞ্জিনিয়ারিং পড়িয়েছেন, ইঞ্জিনিয়ার বানিয়েছেন এবং বাগানের মধ্যে ইঞ্জিনিয়ার হিসেবেই তিনি কাজ করছিলেন। আচ্ছা, তো একটু অসাবধানতা আমাদের এই তাজা প্রাণ কেড়ে নিতে পারে অসময়ে। একটু খাওয়া দাওয়ার ব্যতিক্রমতা, চলাফেরার ব্যতিক্রমতা, এগুলো সবগুলো আমাদেরকে নানাভাবে অ্যাক্সিডেন্ট ঘটাইতে পারে। এই জন্য বুদ্ধের সেই সর্বশ্রেষ্ঠ বাক্য অপ্রমাদ ছিল। আমরা অপ্রমাদকে সবসময় প্রত্যক্ষ করব। যাই হোক, আমরা তার পারলৌকিক সদ্গতি কামনায় পুণ্যদান করছি। এই পুণ্যে তার সদ্গতি হোক। 3 বার সাধু ধ্বনি দিয়ে আমরা পুণ্যদান করব। সাধু সাধু সাধু। আমাদের পেজ নাম্বার কত ছিল?
আমরা আমরা ওই 282 পৃষ্ঠার মধ্যে 10 অনুস্মৃতির মধ্যে আনাপান স্মৃতি বাকি আছে এখানে। কায়াগত স্মৃতি ওই দিন শেষ করছে। ও, আনাপান স্মৃতি সম্পর্কে আমাদের অবশ্য মোটামুটি একটা ভালো ধারণা আছে সকলের, সবসময় অভ্যাস করতে করতে বলতে বলতে একটা ধারণা আমাদের আছে। আনাপান স্মৃতির উপাসক পুতুল বাবু আসছেন, আনাপান স্মৃতি বাইর করছেন? আনাপান কি পড়বো বলতে? হ্যাঁ, পড়েন। আনাপান সমান আন যোগ অপান, অর্থাৎ নিঃশ্বাস ও প্রশ্বাস। শ্বাস প্রশ্বাসে অবলম্বন করিয়া চিত্ত স্থির করার নাম আনাপান স্মৃতি ভাবনা। ইহা অট যোগ বা অনায়ন নহে। মধ্যম নিকায়ের 118তম সূত্র দুর্বস্ত। এই ভাবনায় স্মৃতিপ্রস্থান ও সপ্ত বোধাঙ্গ ভাবনার পূর্ণতা লাভ হয়। সভ্য শিষ্য লেজ্য পেয় সর্ববিধ আহার্য সর্ব অবস্থায় পরিভোগ কালে অর্ধ জীর্ণ অবস্থায় পরিণত অবস্থায় দেহের উপকরণে পরিণত হইলেও কিনীয় এইরূপ সংস্কার সংগঠন আকারের প্রতিকূল সংজ্ঞা বা এক সংজ্ঞা ভাবনা। ইহা দ্বারা রস তৃষ্ণা হইতে চিত্ত মুক্ত না, থাকে এগুলো না, এবং শুধু আনাপানটা পড়তে বলছিলাম যে তৈলিপাত হয়ে পর্যন্ত সপ্ত বোধাঙ্গ ভাবনা পূর্ণতা লাভ করা পর্যন্ত আনাপান স্মৃতির মাধ্যমে। দীপেন বাবু তো আসে নাই। অমিতা বড়ুয়া আনাপান স্মৃতি ভাবনা সম্পর্কে আগে যেটা ধারণা আছে বলেন তো। আচ্ছা, আনাপান স্মৃতি হচ্ছে শ্বাস প্রশ্বাসকে আলম্বন করে চিত্তকে একাগ্র করার নাম হচ্ছে মানে চিত্ত আনাপান স্মৃতি, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের প্রতি সচেতন থাকা। প্রথমে শান্তভাবে বসে নিরিবিলি স্থানে মেরুদণ্ড সোজা করে চোখ বন্ধ এবং বা খোলা রাখতে পারি। শরীরকে স্বাভাবিক বা শীতল ভাবে রাখবো। শ্বাস যেমন আছে স্বাভাবিক ভাবে সেভাবে মানে আসছে যাচ্ছে তেমনই মানে মানে জানবে। অর্থাৎ শ্বাস প্রশ্বাসকে নাকের ডগায় আগায় বা ঠোঁটের উপরের অংশে যেখানে শ্বাস প্রশ্বাস স্পর্শ হয় সেখানে মন দিব। মন দিয়ে তখন শ্বাস ঢুকলে জানবো শ্বাস ভিতরে যাচ্ছে, মানে শ্বাস প্রশ্বাস এইভাবে দীর্ঘ শ্বাস আসলেও মানে বলবো দীর্ঘ শ্বাস আসছে, এবং ছোট শ্বাস আসলে ছোট শ্বাস আসছে, এইভাবে বলবো আসছে এবং যাচ্ছে, এভাবে করে বলবো। মন যদিও বা অন্যদিকে যায়ও বিরক্ত না হয়ে আবার শান্তভাবে শ্বাসের দিকে মানে মনটাকে ফিরিয়ে আনতে হবে। তারপরে আর শিল্পী বড়ুয়া আনাপান স্মৃতি ভাবনা সম্পর্কে যেটা জানেন বলেন তো। আমরা চিত্তকে একাগ্রতা করে শ্বাস প্রশ্বাস নিয়ে মানে একাগ্রতার সাথে চিত্তকে একাগ্রতা করে শ্বাস প্রশ্বাস মানে যে শ্বাস আসলে শ্বাস নিয়ে মানে শ্বাস ফেলছি, শ্বাস গ্রহণ করলে তখন শ্বাস গ্রহণ করছি, এইভাবে মানে চিত্ত সমাধি করে মানে আনাপান স্মৃতি করতে হবে। বড় শ্বাস ফেললে বড় শ্বাস নিচ্ছি, ছোট শ্বাস নিলে ছোট শ্বাস নিচ্ছি, মোটামুটি একাগ্রতা
সমাহিত চিত্ত, মানুষ প্রথমে আগে সমাহিত করতে হবে। এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আনাপান স্মৃতির প্রথমে শুরু। আমরা আনাপান স্মৃতি সম্পর্কে কিছু কথা আমরা বলেন। বাটা একটা বলা থেকে ভাই, এটা বলি। হ্যাঁ, আর একটা বলা ভাই বান্তে আনত্ব দেহ সুস্থ বায়ু আর অপানত্ব দেহতে বের হয়ে যাওয়া বায়ু। এখানে তিনি অরণ্যের বৃক্ষমূলে অথবা কোনো নির্জন স্থানে বা গৃহে উপবেশন করে দেহ ঋজুভাবে রেখে স্থিতিমান হয়ে শ্বাস গ্রহণ ও ত্যাগ করেন। দীর্ঘ শ্বাস গ্রহণ করলে তিনি বিশেষভাবে জানেন, আর দীর্ঘ শ্বাস পরিত্যাগ করলে তিনি বিশেষভাবে জানেন। অশ্বাস গ্রহণ করলে তিনি বিশেষভাবে জানেন, অশ্বাস ত্যাগ করলে পরিত্যাগ করলে তিনি বিশেষভাবে জানেন। এই নিঃশ্বাস প্রশ্বাসকে অবলম্বন করে চিত্ত স্থির করার নামই আনাপান স্থিতি ভাবনা। সতিপট্টন সূত্রে বর্ণিত হয়েছে, পঞ্চকাম দোষের দুষ্ট চিত্তের শুদ্ধি, হৃদয় তত্ত্বকারী শোক, বাক্য বিলাপ জনিত পরিবেদন, কায়িক অশান্তিজনক দুঃখ, শৈতসিক অশান্তিজনক ও অশান্তি রূপ মনুষ্য ধ্বংস করে অষ্টমার্গ অবলম্বনে নির্বাণ প্রত্যক্ষ করার জন্য যোগীর পক্ষে এই ভাবনা প্রকৃষ্ট পন্থে। এই সুন্দর এটাতে মোটামুটি ইয়া হয়েছে না, একটু পরিষ্কার হয়েছে। তারপরে অমিতা বড়ুয়া এতটুকুতে করা যাবে? অমিতা বড়ুয়া, আরো বিস্তারিত আলোচনার দরকার আছে এটা। করো না, একটু একটু করে দিলে সবাই। হ্যাঁ, আমি আগেই বলছিলাম পুরোটা পড়ার সার্থকতা হচ্ছে যে এগুলো সম্পর্কে বিস্তারিত জেনে এটা অত্যন্ত প্রভাবশালী এটা সকল চরিত্রের মানুষের জন্য প্রযোজ্য। আমরা 6টা চরিত্র পড়েছিলাম না? 6 চরিত্র সবার জন্য উপযোগী, এবং আমরা বিবিধ সূত্র আদির মধ্যেও পেয়েছি আনাপান স্মৃতি ভাবনা বুদ্ধের অত্যন্ত প্রিয় একটি ধ্যান অভ্যাস। মানে এটা বুদ্ধ ভগবান খুব পছন্দ করতেন। আনাপান স্মৃতি হলো বৌদ্ধ ধ্যানের অন্যতম প্রধান ও অত্যন্ত প্রভাবশালী একটি পদ্ধতি। পালি ভাষায় আনা শব্দের অর্থ শ্বাস গ্রহণ। আনা শব্দের অর্থ শ্বাস গ্রহণ, আর আপন শব্দের অর্থ ত্যাগ। আন আপন, আন অপন, আন আপন, আনাপান। তাহলে শ্বাস ত্যাগ অর্থাৎ অত্যন্ত সচেতনতার সাথে, অত্যন্ত সচেতনতার সাথে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের গতি প্রকৃতি পর্যবেক্ষণ করাই হলো আনাপান স্মৃতি ভাবনা। পুরো আনাপান স্মৃতি ভাবনাকে একেবারে সূক্ষ্ম কথায়, সুন্দর কথায় যদি বলতে হয়, এটুকু বললে যথেষ্ট।
শ্বাস গ্রহণ, শ্বাস ত্যাগ, এই দুই কাজের সময় এখানে কি কি কাজ ঘটে, কি কি ঘটনা ঘটে, নাকের তথা পুরো সর্বশরীরের মধ্যে কি কি ঘটনা ঘটে, সমস্ত ঘটনার সাক্ষী ভাবাপন্ন হওয়া বা কি কি ঘটনা ঘটতেছে এগুলো দেখতে পাওয়া। আমরা নর্মালি শ্বাস সারাক্ষণ টানাটানি করতেছি, এগুলোতে আমাদের কোনো রকমের দিকপাত নাই। হ্যাঁ, দেখি বলা যদি হইলে তো যখন শ্বাসকষ্ট হয় তখন আমরা শ্বাসগুলোকে দেখতেছি যে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এমনি কিন্তু আমাদের দেখা দেখি হয় না, বুঝছেন? এই ঝামেলায় পড়লে তখন নর্মালি। আর এই ধ্যানটা হচ্ছে যে কি, এই শ্বাস গ্রহণের সময়, শ্বাস ত্যাগের সময়, এই দুই সময়ের যাবতীয় সমস্ত কার্যাবলী সম্পর্কে খুব বেশি সচেতন থাকা, সতর্ক থাকা এবং এদের গতি প্রকৃতি পর্যবেক্ষণ করা, এটাই হচ্ছে যে মূলত আনাপান স্মৃতি ভাবনা। এতটুকু পর্যন্ত। হ্যাঁ, এর পরবর্তীতে আরও দেখেন এটা সম্পর্কে ভগবান বুদ্ধ এই ধ্যান পদ্ধতির উপর বিশেষ জোর দিয়েছিলেন এবং আনাপান স্মৃতি সূত্র এর বিশদ ব্যাখ্যা করেছেন। আনাপান স্মৃতি সূত্র নামে একটা সূত্র আছে, যেটা আমরা কিছুক্ষণ আগে আমাদের উপাসক পুতুলবাবু বললেন কিসের মধ্যে, মধ্যম নিকায়ের 118 না, মধ্যম নিকায়ের 118 না, কি বললেন এখন উপাসক? 118 পৃষ্ঠা নাকি 118 নাম্বার সূত্র? 18 নাম্বার সূত্র। হ্যাঁ, 118 নাম্বার সূত্রের মধ্যে এই আনাপান স্মৃতি সূত্র এটা আছে। সেখানে আমরা সূত্রপিটক করার সময় আমরা পরে পাবো। এখানে বিশদ ব্যাখ্যা বুদ্ধ ভগবান করেছেন। আচ্ছা, আমরা এখানে কিছু বিষয় আলোচনা করব, এটাতে যাতে আমাদের চিত্ত আকৃষ্ট হয় সেরকম কিছু কথা, যেমন এটা অনুশীলন কিভাবে করব এটা সম্পর্কে একটু বিস্তারিত জানব, এবং এটা করলে কি কি উপকার হয় এটাও একটু জানবো আমরা। বুদ্ধ এই ধ্যানের 16টি ধাপ বর্ণনা করেছেন। আনাপান স্মৃতি ভাবনার মূলত 4টি পর্যায়, 4টি পর্যায়ের মধ্যে আবার এটাকে 16টি ধাপ, মানে ধাপ বুঝেন? আমরা সাতিপাট্টান সূত্র পড়ার সময় প্রথম ধাপ কি পেয়েছিলাম যে সাতিপাট্টান সূত্র কার থেকে মনে আছে? এখানে কেউ আবৃত্তি করেন সবসময়? প্রথমে শূন্য আকাশের নিচে অথবা গাছের নিচে গিয়ে মেরুদণ্ড সোজা করে বসবে, নাকের অগ্রভাগে মন স্থাপন করে বাতাস গ্রহণ করার সময় শ্বাস গ্রহণ করার সময় গ্রহণ করছি, ত্যাগ করার সময় ত্যাগ করছি। এটা একেবারে প্রথম পর্যায়ের, মনে আছে? এভাবে আমরা 16টা পর্যায় সম্পর্কে আমরা ক্রমান্বয়ে জানতে থাকবো। হ্যাঁ, 16টা ধাপ আছে, যা প্রধানত 4টি ভাগে বিভক্ত। কোন 4টি ভাগ সেগুলো আমরা যে পড়ছিলাম, কায়ানুদর্শন পড়ছিলাম, মনে আছে? প্রথমবার যারা ক্লাস করেছেন তাদের খুব ভালো জানা আছে এগুলো। তারপরে বেদনায় বেদনানুদর্শন, মনে আছে? তারপরে চিত্তে চিত্তানুদর্শন, ধর্মে ধর্মানুদর্শন। হ্যাঁ, এভাবে এই 4 ভাগে। বুঝি নাই। বিদর্শন সম্পর্কে আমরা এই ধ্যান পদ্ধতির পরিশেষে আমরা বিদর্শনটা জেনে যাব। তখন আমরা বুঝে যাব যে বিদর্শন কি, আনাপান কি, কখন আনাপান স্মৃতি সম্মত, কখন আনাপান স্মৃতি বিপাশানা, এগুলো আমরা বুঝে যাব।
বুঝছেন? বিদর্শন হচ্ছে যে এক কথাই মাথায় রাখতে হবে, কোনো বিষয়ে চোখের কোনো বিষয় আমার কাছে উপস্থিত হইল, নাকের কানের বা স্বর আলম্বনের কোনো বিষয় আমার কাছে উপস্থিত হইল, আমি যদি এটাকে অনিত্য রূপে দেখতে পারি, তার মানে এটা আমার বিদর্শন হয়েছে, বিশেষভাবে দর্শন হয়েছে। দুঃখ রূপে যদি দেখতে পারি এবং অনাত্মা রূপে যদি আমি দেখতে পারি, এই তিন অবস্থা এট এ টাইম যখন কোনো ব্যক্তির কাছে উৎপত্তি হয়, তাহলে বুঝতে হবে সে বিপাসনা করেছেন, বা সেই চিত্ত বিপস্সী চিত্ত, সেই চিত্ত বিশেষভাবে জেনেছে। আমরা প্রথমত একটা চিত্ত বলি, বিজ্ঞান বলতেছি, বিশেষ একটা অবস্থাকে আমরা বিজ্ঞান বলতেছি না। আর বিদর্শন হচ্ছে যে কি, একটা বিষয়ের একেবারে চূড়ান্ত পর্যায় পর্যন্ত জেনে যাওয়া, এটার পরে আর জানার নাই, এটার পরে আর কিছু বোঝার নাই, এটা শেষ পর্যায়ে জানা, এটাকে বলা হয় বিপাসনা। উপাসক, এই কথার মধ্যে কি আপনি বিপাসনা সম্পর্কে একটু কি ধারণা আপনার হয়ে গেছে? এটা সবসময় জানেন, সবসময় শুনেন আপনারা। তাহলে কি এখন জগতে যত কিছু আছে সব কিছু নিয়ে কি বিদর্শন করা যায় না? বুঝা গেছে এখন? তাহলে এই আনাপান স্মৃতি দিয়ে বিদর্শন করা যাবে না? বুঝে গেছেন এখন? জগতে এমন কোনো কিছু নাই যেটা দিয়ে বিদর্শন করা যাবে না, এটা হচ্ছে যে মূল কথা। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আপনার এই প্রশ্নগুলো আমার খুব ভালো লাগে। সবাই একটু এরকম করে প্রশ্নমুখর হইলে এই আমাদের আলোচনাটা আরো প্রাণবন্ত হবে। হ্যাঁ, প্রশ্ন করার মাধ্যমে একটু হয়তো সময় যাচ্ছে, সময় যাবে, সময় যাইলেও কিন্তু এটা অত্যন্ত লাভের এবং কল্যাণের। প্রশ্নের কারণে আমি অনেক বিষয় ইয়া করে ফেলতেছি। যেমন অনেকের হয়তো এই বিদর্শন সম্পর্কে ধারণা একটু সুপ্ত গুপ্ত ছিল, এটা বলাতে আরেকটু পরিষ্কার হয়ে গেছে না বিষয়টা? এরকম প্রতিটা প্রশ্নে এরকম আমাদের কিছু না কিছু বিষয়ের একটা বিষয় মানে স্পেশালভাবে প্রকাশিত হয়ে যায়। আচ্ছা, প্রথম পর্যায়ে আমরা জানি কায়ানুদর্শন বা দেহের প্রতি সচেতনতা, এটা নিয়ে আমরা আনাপান স্মৃতি ভাবনাটা দেখব কিরকম। শ্বাস দীর্ঘ নাকি ছোট তা স্বাভাবিকভাবে পর্যবেক্ষণ করা, পুরো শ্বাসের প্রতিক্রিয়াটি শরীরে কিভাবে কাজ করছে তা অনুভব করা, একেবারে সোজা। মানে বুঝলে মানে কায়ানুপাচ্ছানা, কায়িকভাবে আনাপান স্মৃতি ভাবনা কিভাবে করতে হয়। কায়ানুপাচ্ছি বিহারাতি আমরা পড়ছিলাম যে তাহলে এখন বুঝে গেছেন আনাপান স্মৃতি কায়ানুপাচ্ছানার মাধ্যমে এটা কিভাবে হয়। অমিত বড়ু বলেন তো কিভাবে? মিউট করা। শ্বাস প্রশ্বাসকে মানে দেহের মধ্য দিয়ে কায়ের মধ্যে দিয়ে করার কথা বলতেছেন আর কি, না? অর্থাৎ আমরা প্রথমেই বলেছি কি, শ্বাস দীর্ঘ না ছোট তা স্বাভাবিক পর্যবেক্ষণ করা। স্বাভাবিক পর্যবেক্ষণ মানে কি, আমি ইচ্ছা করে শ্বাস বড় করব না, ইচ্ছা করে শ্বাস ছোট করব না, এটা স্বাভাবিক চলতে রয়েছে। ওই চলা অবস্থার মধ্যে আমি এটাকে দেখব, পর্যবেক্ষণ করব, দেখব। এবং পর্যবেক্ষণের মধ্যে কিন্তু বেশ কম আছে। পর্যবেক্ষণ মানে হচ্ছে যে একেবারে পুঙ্খানু খুঁটিনাটি সমস্ত কিছু, আমি ওটার মধ্যেই তখন তন্ময় থাকবো, পুরো দেখবো যে এই শ্বাসের কারণে কি কি ঘটনা এখানে ঘটতেছে, আমি কি কতদূর পর্যন্ত এটাকে অনুভব করতে পারতেছি। হ্যাঁ, এটা অনুভবনীয় জায়গা, কিন্তু এখানে পর্যন্ত, এখানে বাতাসটা আমরা নাক দিয়ে টানতেছি যে এই অক্সিজেনের প্রেশার আমাদের ইয়ার পর্যন্ত আসতেছে, হাতের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত আসে। এদূর ফিলিং অনুভূতি আমাদের কখনো হয় না। কিন্তু আনাপান স্মৃতি ভাবনার সাধক একটা পর্যায়ে গিয়ে তিনি পুরো সর্বশরীরের সর্বকিছু এভাবে অনুভব করতে পারেন।
মানে এই সর্ব জায়গাতে যে এগুলোর একটা ঢেউ প্রবাহ, অক্সিজেনের প্রবাহ পুরো শরীর ব্যাপী যে প্রভাবিত হয়, এটা বুঝতে পারেন। কিছু কিছু বইয়ের মধ্যে আমি এরকম লেখা পেয়েছিলাম কিছু কিছু জায়গায়। হ্যাঁ, তা আমরা এটা পরে যখন আরো বিশদভাবে জানবো, আলোচনা করব, তখন আরো প্রত্যক্ষভাবে জানতে পারবো। এখন কায়াগতানুস্মৃতি কায়ানুপাতশীল অনুসারে যেটা আমরা এখন দেখলাম সেটা কি? শ্বাস লম্বা না বাটি, দীর্ঘ নাকি সংক্ষিপ্ত, এটা স্বাভাবিকভাবে পর্যবেক্ষণ করা। পুরো শরীরের প্রতিক্রিয়া, মানে এটা টানার সঙ্গে সঙ্গে পুরো শরীরের মধ্যে একটা প্রতিক্রিয়া ঘটে। ফ্যাটের মধ্যে ফুলাটা এটা খুব আরামসে দেখি যে আমরা, না? এটা ছাড়াও আরো নানা ধরনের কাণ্ডকীর্তি কিন্তু এই শ্বাসের সঙ্গে সঙ্গে ঘটতেছে। আরো কাণ্ডকীর্তি অনেকগুলো ঘটে, বুঝছেন? এগুলো পুরো শ্বাস প্রক্রিয়ার সঙ্গে সঙ্গে দেখবেন অনেক কিছু এখানে হয়। এখানে বুকটাও ফুলে উঠে একটু, হ্যাঁ, অনেক কিছু কার্যক্রম। পুরো যেটাতে মোটামুটি ফোকাস করা সম্ভব এই শ্বাসে কি কি ঘটে, এটা কায়ানুপাতসি। উপাসক পুতুল বাবু বুঝে গেছেন? ভবিষ্যতে নিজে নিজে আনাপান স্মৃতি ভাবনার এই প্রথম ধাপ, প্রথম পর্যায় ঠিকঠাক মতো করতে পারবেন কি? বেশি লম্বা কথা বলা হচ্ছে না, সংক্ষিপ্ত করে, না? হ্যাঁ, আরেকবার বললে আমরা শুধু তখন বলি যে শুধু আমরা এখন আনাপান স্মৃতি ভাবনা করব, আমি টুকটাক কয়েকটা কথা বলি, এর মধ্যে আপনাদেরকে ধ্যানে বসাই দিই, না? এর থেকে আর লম্বা কথা এগুলো ধ্যানে বসাইতে গিয়ে আবার যদি লম্বা কথা বলে ধ্যান করা হয় না তখন আর, বুঝছেন না? সেই জন্য এগুলো আমরা তখন লম্বা করে কথা বলবো না। এখান থেকে আমরা এটা মোটামুটি একটা ধারণা নেব, এবং ভবিষ্যতে আর একটু বেশি করে ধারণা নেব সাতিপাট্টান সূত্র পড়ার মাধ্যমে। আবার আমরা একবার পড়ছিলাম, আবার আমরা পড়ব। এবং আনাপান স্মৃতি সূত্র মধ্যম নিকায়ের 118তম সূত্র, এটা পড়ার মাধ্যমে আবার একটু জানবো। কেন এটা এত জানতে হবে? কারণ এটা সকলের জন্য উপযুক্ত। এটা সকল চরিত্রের মানুষরা করতে পারে, সকল বয়সের মানুষরা করতে পারে, এবং এটার অনেকগুলো উপকারিতাও আছে। উপকারিতা সম্পর্কেও আমরা একটু আজকে জানবো। আচ্ছা, তাহলে একটা পর্যায়ে শেষ হলো। এবার হচ্ছে যে বেদনানুদর্শন বা অনুভূতির প্রতি সচেতন। বেদনা মানে কি? অনুভূতি। এই অনুভূতিকে আমরা 5 ভাগে জেনেছিলাম, না? সুখ বেদনা, দুঃখ বেদনা, সমনুষ্য, দমনুষ্য, উপেক্ষা, 5। এই 5 ভাগে আমরা জেনেছিলাম বেদনাকে। বলেন। জীবন আছে, সম্পর্কের স্মৃতি আছে, প্রতিকূল মানুষের স্মৃতি, ধাতু মানুষকার আছে, অষ্টম শাসন স্মৃতি, নবম স্মৃতিবিন্দু আছে। আমরা এখন পড়তেছি যে কি? আনাপান স্মৃতি ভাবনা। আনাপান স্মৃতি ভাবনা কায়ানুপাচ্ছনার মাধ্যমে, কায়ানুপাচ্ছনা আছে না? কায়ানুপাচ্ছনাতে স্মৃতি, আমরা সম্যক স্মৃতি জানছিলাম। সম্যক স্মৃতি 4 প্রকার। মানে আনাপান স্মৃতিকে যদি আপনি সম্যক স্মৃতি বানাইতে চান, তাহলে আপনাকে কায়ানুপাতসী হয়ে আসতে হবে, না? এখন ক্লিয়ার? অমিতাভ বুঝতেছেন এখন? তাহলে আমি আনাপান স্মৃতি ভাবনাকে যদি সম্যক স্মৃতি বানাইতে চাই, তাহলে কায়ানুপাচ্ছনা। এরপরে হচ্ছে যে বেদনানুপাচ্ছনা। শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মনে যে প্রীতি, বা আনন্দ, সুখানুভূতি তৈরি হয়, তা সচেতন ভাবে খেয়াল করা। আমরা সবসময় একটা বিষয় আলোচনা করি, বলি ইচ্ছাকৃতভাবেও খুব প্রশান্তির সহিত
এই শ্বাস গ্রহণের চেষ্টা করব খুব প্রশান্তিতে, কোনো বিরক্তির সহিত নয়। এটা আমরা ধ্যান যখন করাইতাম আগের সপ্তাহে একবার, মনে আছে আপনাদের? এটা সবসময় বলতাম এইভাবে, খুব প্রশান্তির সহিত শ্বাস গ্রহণের চেষ্টা, খুব প্রশান্তির সহিত শ্বাস ত্যাগের চেষ্টা, কোনো বিরক্তি আনায়ন না করে এটা করার আমরা চেষ্টা করব, এভাবে আমরা বলতাম, বুঝছেন? যখন এটাতে আমাদের মন নিবিষ্ট হবে, কোনো দুঃখ ফিল হবে না, দুঃখ অনুভূতি হবে না, একটু একটু যখন মনটা শান্ত হতে থাকবে, তখন আমাদের একটা, এটা প্রথম ধ্যানজ সুখ হতে হবে এরকম কোনো কথা না। আমাদের চিত্ত যত সংক্ষিপ্ত হয়ে আসে, যেমন আমরা সারাক্ষণ দৌড়াদৌড়ি করলে আমরা যেমন শারীরিকভাবে ক্লান্ত হই, ঠিক মনও সারাক্ষণ যখন আমাদের এভাবে দৌড়াদৌড়ি করে, ছুটাছুটি করে, মনও ক্লান্ত, মনেরও ক্লান্তি আছে, মনও ক্লান্তি হয়। তবে এই ক্লান্তটা আমরা বুঝতে পারি না, প্রত্যেকদিন এটা এইভাবেই করে আমাদের অভ্যস্ত, দৌড়তেই, মনের দৌড়াদৌড়িতেই আমাদের অভ্যস্ত, যার প্রেক্ষিতে এটা আমাদের সচরাচর বোঝা হয় না, বুঝি না আমরা। মন যে দৌড়লে ক্লান্ত হয়ে যায়, এটা আমাদের বোঝাবুঝি, আমরা মনে করি যে ওটাই স্বাভাবিক, এটাই মনের একটা গতি প্রক্রিয়া, হ্যাঁ, এটাই একটা নিয়ম বোধহয়, এটা আমাদের। কিন্তু এই মনকে যদি একটু অন্যান্য কার্যক্রম থেকে সরিয়ে, অমিতাভ বড়ুয়া কি বলবেন বলেন? যখন যখন মানে শান্তভাবে যখন বসি, তখন যখন মনটা শান্ত হয়, মনটা যখন আমরা একাগ্র, একটু হলেও একাগ্রতা হয়, তখন মনের মধ্যে একটা কিছুটা হলেও প্রশান্তি আসে বানতে। ওই কিন্তু বেশিক্ষণ বসলে ওই ব্যথাটা শুরু হওয়াতে এটা কাটাই উঠতে পারি না, যে এটা বেশি। এগুলো আমরা জানবো ক্রমান্বয়ে। পুতুল বাবু কি বলতে চাইছিলেন বলেন? না, বলছিলাম মন তো শুধু খাসায়, কাজ করলে আবার খাসায় নতুন করে বানতে, হ্যাঁ, সবসময় কাজ দেখতে চায়, সবসময় সে কাজে ব্যস্ত থাকতে চায়, এটার পর এটা, এটার পর কাজ, যে কাজ এগুলো কোন হুলস্থুল গতিতে করতেছে। হ্যাঁ, ওদিনা বর্ণনা দিতে গিয়ে বললাম যে কি এরকম গতি রকেটেরও নাই, হ্যাঁ, রকেটেরও এরকম গতি নাই। এবং এই সবচেয়ে দ্রুত গমনাগমনের মধ্যে সক্ষম আমরা দেখা বস্তুর মধ্যে হচ্ছে যে চোখকে সবচেয়ে এখানে আমাদের দেখো, এর মধ্যে রেকর্ডও এত জোরে যাইতে পারে না, চোখ যত জোরে চলে যায় বুঝতে করে, চোখের দৃষ্টিকোণটা আর কি, দৃষ্টিটা, হ্যাঁ, এর থেকেও আরো বেশি দ্রুত গতি সম্পন্ন হচ্ছে যে এই মন। হ্যাঁ, মন আমেরিকা যাইতেও, কানাডা যাইতেও বা দেবলোক চিন্তা করতেও তার মুহূর্তকাল সময় লাগে না, হ্যাঁ, ফাঁ করে দৌড় মারে একদম, বুঝছেন? এটা এক দৃষ্টিকোণে, এটা না, আমরা মূলত চিত্তের যে অতি দ্রুত ঘূর্ণন প্রক্রিয়াকেই আমরা বিশেষ করে বোঝাতে চাইছিলাম, অতি দ্রুত ঘূর্ণন প্রক্রিয়া এটা। এখানে চিত্ত অত্যন্ত ক্লান্ত হয় এগুলো থেকে। যখন এই শ্বাস প্রশ্বাসে যখন আমরা একটু যখন এটাকে রাখার চেষ্টা করি, একটু সংক্ষিপ্ত হয়ে ওঠে, একটু শান্ত হয়ে ওঠে। এই শান্ত হইলে মাত্র একটা প্রীতি প্রশান্তি, একটা আমাদের একটা সুখজনক একটা অবস্থা তৈরি হয়। এটা আমাদের ওই বেদনানুপাচ্ছানা, বুঝছেন? এই বেদনানুপাচ্ছানা হচ্ছে যে এইটা আমার এই বিষয়ের সঙ্গে একটা অনুভূতির একটা যে জন্ম হয়েছে, অনুভূতির যে একটা ব্যাপার হয়েছে, এই অনুভূতির সহিত এটাকে দেখতে পাওয়া। এখন বুঝছেন? তাহলে আমি কিন্তু টানতেছি যে করতেছি যে আনাপান স্মৃতি ভাবনা, সে আনাপান স্মৃতি ভাবনার মধ্যে অনুভূতি আছে কিনা? নাই? অবশ্যই আছে, কারণ এই অনুভূতি তো সর্বচিত্ত সাধারণ চতুর্শিকীয় আছে, বেদনা আছে না সেখানেও? হ্যাঁ, তারপরে এখানে যখন আমরা এইভাবে বসবো, অমিতাভ বড়ুয়া ডিস্টার্ব করতেছে বারবার, কথা রিপিট হচ্ছে আজকে আবার। সেখানেও আমরা এই সুখ অনুভূতি অবস্থা আমাদের তৈরি হবে। আচ্ছা,
তো এখানে মন নিবিষ্ট করতে না পারলে, মনকে যদি জোরে জব্বর বসাইতে চেষ্টা করি, সেখানে ওই দুঃখ বেদনাও আসবে। ঠ্যাং ব্যথা বা কোমর ব্যথা, মানে আমি শ্বাসে রাখতে চাচ্ছি, শ্বাসে যদি জোরাজুরি করে ফেলি, তখন এটা আমাদের ব্যতিক্রম অনুভূতি হয়। তখন আমার এটা দুঃখ বেদনার সহিত এই শ্বাস প্রশ্বাস, তখন আর সুখ বেদনার ব্যাপার থাকে না। তাহলে ওই শ্বাস গ্রহণ করার সময়ও আমার কি হচ্ছে, এই বেদনার সঙ্গে আমার পরিচয় হয়ে এই শ্বাস গ্রহণ হচ্ছে। তাইলে এই শ্বাসের মধ্যে সুখ বেদনা, দুঃখ বেদনা, উপেক্ষা বেদনা, সমনুষ্য, দমনুষ্য এগুলো থাকবে কিনা? এই যখন যেটা হয় থাকবে, সুখ না বা দুঃখ না, এগুলো থাকবে। হ্যাঁ, কখন কিরকম বেদনা হয়েছে ওই বেদনা সম্পর্কেও সজাগী হয়ে দৃষ্টি রাখা, আনাপান স্মৃতি ভাবনা চলতেছে, কিন্তু সেখানেও এই পুরো বেদনার বিষয়টা যখন আমি এখানে জুড়ে দেব, ওটাও যখন আমার ভাবনার মধ্যে নিয়ে আসব, এখন আমার অনুভূতি কি এই শ্বাস প্রশ্বাসকে কেন্দ্র করে, এই শ্বাস প্রশ্বাস নিতে আমার অনুভূতিটা কেমন ছিল, কেমন আছে, বেদনা পাচ্ছে না, তাইলে কায়নো পাচ্ছে না, চলতেছে, সেই সঙ্গে আবার যুক্ত হয়ে গেল কি, এখন বেদনা পাচ্ছে না। এটা করতে কি ওটা বাদ দিতে হবে আমার? বেদনা পাচ্ছে না করার সময় কি আমাদের কায়নো পাচ্ছে না বাদ দিয়ে দিতে হবে? না, এগুলো এট এ টাইম এগুলো একটা শ্বাসেই এই যাবতীয় সমস্ত কার্যগুলো চলতেছে। যে উপাসিকা শিল্পী বড়ুয়া কি বলতে চাইছিলেন যে ওই মানে শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় যখন সুখ হয় তখন সুখ বেদনা, যখন দুঃখ হয় তখন দুঃখ বেদনা, যখন সুখ দুঃখ কোনোটা না তখন উপেক্ষা বেদনা, ওইভাবে শ্বাস প্রশ্বাস নিতে হবে। হ্যাঁ, ওইটা বলছিলেন। ঠিক আছে। প্রথম অবস্থায় এগুলোকে ছোট বাচ্চারা যেমন সরিয়ে সরিয়ে ক খ এগুলো খুব আস্তে 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 করে বলতে বলতে একসময় তারা এগুলো আর বলে না, পুরাটাই শব্দ বলে। যে অ আ ক খা এগুলো পরবর্তীতে আর এগুলো বলতে হয় না, ডাইরেক্ট শব্দ বলতে পারে। ঠিক আমাদের প্রথম প্রথম অবস্থায় এরকম আলাদা আলাদা করে প্রথম চিহ্নিত করে করে চিন্তা করতে হইলেও পরবর্তীতে অভ্যস্ত হয়ে গেলে এখানে আমার কাহিনী পাচ্ছে না এভাবে পরিপূরিত, বেদনা পাচ্ছে না এভাবে পরিপূরিত, এটা পুরো বেদনার মধ্যে কি ছিল এটা আমি আরামসে বুঝতে পারবো। সুখ ছিল না, দুঃখ ছিল না, উপেক্ষা ছিল, সমনুষ্য দমনুষ্য উপেক্ষা ছিল, কি ছিল, এটা আমরা আরামসে বুঝতে পারবো। প্রথমত কিন্তু ওই ভাবে আক্ষরিক ভাবে। কে কি বলতে চাইছিলেন মনে হয়? না, আপনাকে বলছিলেন কি ওই বেদনা কি জয় করা যায়? বেদনা হ্যাঁ, বেদনা কি জয় করা যায়? বেদনা জয় করা বলতে বেদনা জয় করা বলতে বেদনাকে যখন আমি আর বিপাশানা দৃষ্টিতে যখন দেখব, আমার কাছে যখন বেদনা উদাসীনতা প্রাপ্ত হবে, বেদনাকে যখন আমি আর অনিত্য দুঃখ অনাত্মা দৃষ্টিতে দেখতে পারবো, দেখব, তখন আমি বেদনাজয়ী মানুষ। রহতরা এরকম হয়। আর আমরা যেই যে চিত্তের মধ্যে বিপাশানা উৎপন্ন করব, সেই চিত্তের জন্য আমি বেদনাজয়ী। আমি সুখীও কাতর না, দুঃখীও পাথর না, কোনো কিছুতেই আমার কোনো কিছু যায় আসে না, এটাকে বলা হয় বেদনাজয়ী। বুঝতে পেরেছেন? প্রশ্নটা ব্যতিক্রম হলেও অর্থপূর্ণ, যুক্তিপূর্ণ প্রশ্ন। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? এখন বেদনানুপাচ্ছানাটা বুঝলাম। উপাসিকা এনি বড়ুয়া আনাপান স্মৃতি ভাবনা বেদনানুপাচ্ছানার সহিত কিভাবে করতে হয় বলো। কোথায় নাই?
অমিতাপূর্ব বলে বলতে যখন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমি মানে ইয়া করবো বেদনা যখন আমি বসে যখন আমার বেদনা উৎপন্ন হবে, তো প্রথমে তো বেদনা উৎপন্ন হবে, বেদনা উৎপন্ন হলে এটি বেদনাকে আমি শ্বাস প্রশ্বাসের মধ্যে যদি ধরে রাখতে পারি, মানে আমার বেদনার ইয়েটা, তখন মানে আমার ওই বেদনাকে যদি আমি মানে কিছুক্ষণ বেদনা নিয়ে যদি আমি ইয়া করি, তখন হয়তো আমার বেদনাটা যদি একেবারে শ্বাসের মধ্যে আমি বেদনাকে যদি একাগ্র করতে পারি, তাহলে মানে এটা পরবর্তীতে বেদনাটা কাটিয়ে উঠতে পারবো। কাটিয়ে ওঠার জন্য কে বলছে আপনাকে আবার? বেদনা উৎপন্ন হলে বান্ধব বেদনাকে ওই শ্বাস প্রশ্বাসের মধ্যে ধরে নিয়ে আনতে হবে আর কি, নিয়ে আসতে হবে মানতে। ওই গুরুবান্তে যে একটা মানে বেদনা সম্বন্ধে লিখছে বাংলাতে, বুদ্ধির শিক্ষাতে ভিক্ষু জন সমুদয় দুঃখকে জানে সাধক সুখ বেদনায়, দুঃখ পেলে জানে সে দুঃখ বেদনায়, নহে দুঃখ নহে সুখ এই অবস্থাকে উপেক্ষা বেদনা নামে জানিবে ইহাকে। পঞ্চকাম গুণ জাত সুখ অনুভবে স্বামী সুখেতে আছি সাধক জানিবে, নৈষ্কর্ম্য বিরাগ ত্যাগে সুখ অনুভবে নিরামিষ সুখে আছি সাধক জানিবে। পঞ্চকাম গুণ জাত দুঃখ অনুভবে স্বামী দুঃখকে বলে সাধক জানিবে, নৈষ্কর্ম্য বিরাগ ত্যাগ দুঃখ অনুভবে নিরামিষ দুঃখকে আছি সাধক জানিবে। এই মানে ওইগুলো বুঝে দিতেন মানতে। মূলত আমাদের এই 5 প্রকার বেদনার মধ্যে কোন প্রকার বেদনা নিয়ে আমার এই শ্বাস ত্যাগ, শ্বাস গ্রহণ, শ্বাস ত্যাগের সময় এখন কি ছিল, শ্বাস গ্রহণের সময় কি ছিল, এই 5 থেকে যে কোনো একটা থাকবে আমার, বুঝছেন? যখন যেটা থাকে তখন সেটা আছে সেভাবেই আমি ফিল করব। ওই যে বলছিলাম শ্বাস গ্রহণের শ্বাস ত্যাগের যাবতীয় পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় জানা হচ্ছে যে আনাপান স্মৃতি ভাবনা। এটা তাহলে এটাকে 4 ভাগে বিভক্ত করে আমরা জানতেছি যে কায়ানুপাতসি কিভাবে, এটা সংক্ষিপ্ত একটা লাইনে আমরা জানলাম। বেদনানুপাতসি কিভাবে, এখন আমরা জানতেছি যে এটা পুরো শরীরের কি বেদনা অনুভূতি হয়েছে সেটা। এই সেখানে স্বামীস বেদনার কথা বলা হচ্ছে, নিরামিষ বেদনার কথা বলা হচ্ছে। স্বামীস বেদনা মানে হচ্ছে যে যেগুলোকে পঞ্চকাম গুণের মাধ্যমে, পঞ্চকাম গুণ কি, চোখ হইতে শুরু করে হ্যাঁ চোখ কান নাক এদের যেগুলো সুখ লাগার বিষয়, কামলোকীয় যে অঙ্গগুলো আছে এই অঙ্গগুলোর সুখ লাগার যে বিষয়, এটা হচ্ছে যে কামগুণ। এটা কেন্দ্র করে, এই 5 বিষয়কে কেন্দ্র করে যে সুখ উৎপন্ন হয় এগুলোকে বলা হয় স্বামীর সুখ, স্বামীস বেদনা। আমিষ নিরামিষ আছে যে আমিষ আর কি, আমিষ বেদনা, স্বামীস মানে আমিষ বেদনা। নিরামিষ বেদনা কাকে বলা হয়? নিরামিষ বেদনা ওই ওখান থেকে শুরু, রূপবচর থেকে। নৈষ্কর্ম্য বিরাগ ত্যাগ সুখ দুঃখ অনুভবে নিরামিষ দুঃখে আছি সাধক জানিবে। অর্থাৎ যখন তিনি এই পঞ্চকাম গুণের সুখ বর্জন করে, চোখে দেখার সুখ, কানে শব্দ শোনার সুখ, জিহ্বায় আস্বাদনের সুখ, এগুলো বর্জন করে, এই 5 বিষয় বর্জন করে যখন সে রূপবচরীয় সুখে যখন সে নমিত হবে, শুরু করবে এখান থেকে নিরামিষ সুখের সূচনা, প্রক্ষান্তরে লাস্ট পর্যন্ত নির্বাণ সুখ ও নিরামিষ সুখ। নির্বাণকে আমরা সুখ বলি এক পর্যায়ে, যদিও বা এটা সুখ দুঃখ অতিক্রান্ত বিষয়, কিন্তু আমরা এটাকেও এক পর্যায়ে পরম শান্তি বা পরম সুখ এরকম করেও আমরা আখ্যায়িত করি। সেটা যদি বলে ওই নিরামিষ সুখ হিসেবে এটা আখ্যায়িত হবে। বলেন হ্যাঁ, স্বামীস হচ্ছে যে চোখ দিয়ে
চোখের কারণে উৎপন্ন যেই সুখ এটাকে স্বামীর সুখ বলা হয়। চোখের কারণে উৎপন্ন যেই দুঃখ এটাকে স্বামীর দুঃখ বলা হয়। চোখে কানের কারণে এভাবে নাক হইতে শুরু করে পঞ্চ ইন্দ্রিয়ের আলম্ব বিষয় এর সঙ্গে সম্পর্কিত হয়ে যে সুখ উৎপন্ন হয় এটা স্বামীর সুখ, যে দুঃখ উৎপন্ন হয় সেটা স্বামীর দুঃখ। আর নিরামিষ সুখ কিরকম? যেটা রূপবচরীয়, কাম আলম্বন বর্জন করে রূপ আলম্বন। রূপবচর থেকে তো শুরু হবে বানটা এটা। হ্যাঁ, রূপবচর থেকে শুরু হবে। কাম আলম্বন যাবতীয় যত আছে, আমরা কাম আলম্বন সম্পর্কে যথেষ্ট আমাদের ধারণা আছে না? কাম আলম্বন বর্জন করে যখন রূপ আলম্বন থেকে শুরু হবে তখন থেকে হচ্ছে যে এগুলো নিরামিষ সুখ। আচ্ছা, উপাসিকা শিল্পী বড়ুয়া, আর আপনার এখানে আর কিছু জানার আছে? না, বানতে বুঝছি। তারপরে এবার আসেন উপাসিকা শিল্পী বড়ুয়া বেদানু দর্শনের মধ্যে, বেদানু দর্শনের মাধ্যমে আনাপান স্মৃতি ভাবনায় আপনি এখন বুঝতে পারবেন, করতে পারবেন কি? বলতে পারবো, বুঝতে পারবো, কিন্তু মনে থাকা তো দরকার না, লিখে রাখেন। এটা দরকারি জিনিস যেহেতু লিখে রাখতে হবে না। শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মনে যে প্রীতিভাব আনন্দভাব উৎপন্ন হয়, সুখানুভূতি উৎপত্তি হয়, তা সচেতন ভাবে খেয়াল করা, মানে ওই অনুভূতি। এখানে শুধু সুখ অনুভূতির কথা বলতেছি আমি। সুখ দুঃখ যেটাই অনুভূতি হয়ে অনুভব করার মাধ্যমে আপনি শ্বাস গ্রহণ করেছেন, সেখানে বেদনার অবস্থান সেখানে আছে। অনুভূতির মাধ্যমে এই শ্বাস গ্রহণ করেছেন পুরা। এটাই হচ্ছে যে বেদনানুপাচ্ছনা মাধ্যমে শ্বাস প্রশ্বাস আনাপান স্মৃতি ভাবনা। আমরা 3 নম্বরে যাইতে পারি কি এখন? চিত্তানুদর্শন। চিত্তানুদর্শনে যাই না এখন? যখন আমরা ধ্যান করব তখন আমাদের এই ধ্যানের এই যে দেখাশোনার কাজ, মানে আমরা যে চিত্ত দেখতে শ্বাসকে দেখতেছি, শ্বাস গ্রহণকে দেখতেছি, শ্বাস ত্যাগকে দেখতেছি, এগুলো এই দেখতেছে কে? এগুলোকে চিন্তা করতেছে কে? চিত্ত। বুঝছেন? এটা প্রথমে বুঝতে হবে যে চিত্তটা কি সেখানে। এগুলো দেখতেছে যে ওই বিষয়টা হচ্ছে যে চিত্ত। আচ্ছা, এই চিত্ত এই শ্বাস গ্রহণকে কেন্দ্র করে, এই শ্বাস গ্রহণ করতে কখনো কখনো খুব শান্ত থাকে, কখনো কখনো চঞ্চলতা করে, ছিলিবিলি করে দুলতে চায়। এখানে এই শ্বাস প্রশ্বাসের মধ্যে সে দাঁড়াইতে চায় না, থাকতে চায় না। আমরা বিতর্ক করতে চাই, বিতর্ক ঠিক রাখতে চাই, কিন্তু ও সেদের বেদের করতে চায়। এটা হচ্ছে যে ওই চিত্তের চঞ্চল অবস্থা। আর যখন এটা শান্ত করে, আমি শ্বাস প্রশ্বাসে মনোযোগ দিয়ে থাকতে বলতেছি, ও থেকে যাচ্ছে শান্তভাবে, তাহলে চিত্তের শান্ত অবস্থা। আর না হলে চিত্তের চঞ্চল অবস্থা। আমার কোন শ্বাস গ্রহণের সময় চিত্ত শান্ত আছে, চিত্ত চঞ্চল আছে, এটা যদি আমি বুঝতে পারি তাহলে আমার সেই সঙ্গে চিত্তানুপাচ্ছনা হচ্ছে কিনা, আমার চিত্ত শান্ত আছে না চঞ্চল আছে, এটা বুঝে গেলে একদম সোজা, ইজি। হ্যাঁ, আবার এটা খুব সূক্ষ্মভাবে করা শুরু করলে প্রত্যেকটা প্রথম কষ্ট হবে। ছোট বাচ্চাদের যেমন ওয়া শিখতে যে একই কথা, এখানে প্রথম এটা আমাদের কষ্ট হবে,
পরবর্তীতে এটা খুব ইজি হয়ে যাবে, অনর্গল বলতে পারবো। যে কোনো একটা কিছু আপনারা কবিতা বা বন্দনা যখন শিখেছেন প্রথম প্রথম খুব কষ্ট হয়েছে না, এখন অনর্গল মুখস্থ বলেন না আপনারা। যেমন আমি আপনাদেরকে ভিক্ষু বন্দনাটা শিখতে বলেছি, একটা একটা শব্দ শিখবেন প্রথমে, একটা একটা করে। আজকে পুরো একটা, আজকে দিনে শুধু একটা বলবেন, আর দ্বিতীয়টা বলবেন না। তারপরে কালকে আজকেরটা এই একটা সহ কালকেরটা সহ যুক্ত করবেন। আমি প্রয়োজনে আলাদা আলাদা করে প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা করে বলে দেব। হ্যাঁ, তো এক সময় দেখবেন যে এটা পুরো অনায়াসে অনর্গল করে আপনি শুদ্ধভাবে বলতে পারতেছেন। হ্যাঁ, এখানে মানে দুয়ারাত টানা যেটা আছে, দুয়ারাত টানা এটা কি টেনে বলতে হবে? দুয়ারাত তায়ে না, বান্তা এটা টানতে হয়। আচ্ছা, আমি এটা আরেকটু ভেঙে ভেঙে, কেন এই শব্দটাকে এভাবে বলা হচ্ছে, কেন এটাকে এরকম টেনে বলা হচ্ছে, কেন বাড়ি বলা হচ্ছে, এগুলো আমি আরেকটা ভেঙে ভেঙে করে শুধু বন্দনাটা ইয়া করে দেবো আপনাদেরকে, অন্তত বন্দনাটা যেন আমরা শুদ্ধ করে বলতে পারি। আরেকটা কথা বলতে, ওই এখানে মানে দাঁড়াত কেন বলতে পারি না, দুয়ারে আর দাঁড় এটা তো একই, মানে দুয়ারাত তায়ে না, পালি বলতেছি তো, পালিটা পালির মতো শুদ্ধ করে হতে হবে, পালিটারে অন্য জায়গায় নিয়ে গেলে তো আর হবে না। দুয়ারাত তায়ে না মানে 3 দরজা, এটা বাংলা হচ্ছে যে 3 দরজা। বাংলায় যদি বলতে চান আপনি তাহলে 3 দরজা বলতে হবে। যদি বলেন যে আমি পালি বলবো যে, যদি বলেন যে আমি পালি বলবো যে, তাহলে বলতে হবে যে দুয়ারাত তায়ে না, তায়ে, তায়ে মানে 3, দুয়ারা, দুয়ার মানে দরজা। কাটাং সাবধান এগুলো তো টান নাই, আর অপরাধাঙ্গের মধ্যে টান আছে না? অপরাধাং, এটা কি টান আছে এখানে? এখানে টান নেই, অপরাধাং, অপরাধাং। খামাতু, মে টান আছে, মে। ভান্তে, তে, একার যেখানে যেখানে থাকবে এখানে টান। আরো কিছু ব্যাপার আছে, এটা ছাড়াও আরো কিছু আছে। আচ্ছা, আমি এটা পরে আপনাদেরকে রেকর্ডিং করে পাঠাবো, কেন এটা এরকম হয়েছে শব্দ, কেন এরকম হয়েছে, এটা আমি আবার বুঝাই আরেকবার রেকর্ডিং পাঠাইলে আপনারা বুঝে যাবেন। আচ্ছা, যাই হোক, সেটা পরের কথা। এই জাতীয় তো অনেক কিছু শিখার আছে, আমরা তো সেদিকে যাই না, আমরা তো অভিধর্ম শিখতেছি সরাসরি, বুঝছেন না? সেই জন্য আমরা এই বন্দনা জগতে বা বন্দনা শুদ্ধ ভুল এগুলো দেখতে তো আমরা অনেক ভুল আছে তো, এগুলো আমরা দেখতে যাই নাই। যাই হোক, ভান্তে তয় কার আছে, তে, ভান্তে, এভাবে। আচ্ছা, যাই হোক, এগুলো নিয়ে আমি পরে আপনাদেরকে এখানে কিছু পড়া দেব। যদি পড়াগুলো শিখতে পারেন ওই ফাঁকে ফাঁকে, তাহলে আপনারা একসময় পালি বলতে পারবেন শুদ্ধভাবে। আমি খুব সংক্ষিপ্ত কিছু পড়া দেব, হ্যাঁ, ভয়েস রেকর্ড দিয়ে। আচ্ছা, তারপরে মন শান্ত না চঞ্চল, তারপরে মনের মধ্যে এখানে মাঝে মধ্যে এটাকে খুব গ্রহণ করে, মাঝে মধ্যে এটাকে, এই অবস্থাটাকে বর্জন করে, মানে এটা করতে চায় না, এটাতে মনোযোগ দিতে চায়, মনোযোগ দিতে চায় না, নেগেটিভ পজিটিভ এরকম কিছু ব্যাপার থাকে না। হ্যাঁ, এটাতে মানে খুব ইতিবাচক, মানে এটা মনও আপনাকে মানে সাপোর্ট দিচ্ছে, এরকম একটা অবস্থা থাকে। মন আপনাকে সাপোর্ট দিচ্ছে না এটা করার জন্য, না এটা করব না, এরকম ভাব উৎপন্ন হয়। হ্যাঁ, আমাদের এমনি নর্মালি কিন্তু উৎপন্ন হয় যে দা করতাম না, করব না, এটাই উৎপন্ন হয় যে বাঁদরামি করবো যে এখন। হ্যাঁ, মনে বলবে যে সারাক্ষণ আমি এখন বাঁদরামি করবো, যে কি বাঁদরামি, নাইলে মোবাইল দেখবো, নাইলে টিভি দেখবো, নাইলে মানুষের লোক এনে ফালতু ফালতু আড্ডা মারবো, এগুলো করবো। যে এটা ও নেগেটিভ থাকাটা ওর স্বাভাবিক। নেগেটিভ ইচ্ছা থাকুক বা পজিটিভ ইচ্ছা থাকুক, যেটাই থাকুক, যেটা আছে এটা আমাকে জানতে হবে, চিত্তানো পাচ্ছে না, বুঝছেন? মনে শান্ত থাকলে শান্ত বলতে হবে, চঞ্চল থাকলে চঞ্চল বলতে হবে। আর এটাকে গ্রহণ করেছে বা হ্যাঁ আমি এটার সঙ্গে সহমত, মনে যদি এরকম পোষণ করে,
হ্যাঁ ঠিক আছে, এটা সহমত আছে, দ্বিমত পোষণ করতেছে বা করতে চাচ্ছে না, তাহলে সহমত পোষণ করতেছে না বা দ্বিমতে আছে, ওইভাবে জানতে হবে। এটা আমি জাস্ট খোলামেলা করে এগুলো বলতেছি যে, কিন্তু বলার মানসিকতা ওটা বুঝে নিলে হবে। ধ্যান হচ্ছে যে সম্পূর্ণ মনের বিষয়, মন থেকে বুঝে যাবো আর কি, চিত্তের কি অবস্থা আছে ওই চিত্তের অবস্থাটা জানা বুঝা, এটা হচ্ছে যে চিত্তানুপাচ্ছানা। আনাপান স্মৃতি ভাবনার প্রয়োগে চিত্তানুপাচ্ছানা। বলেন, এটা সহজ ভাবে আছে বলতেছি যে, বোঝা মানে গেছে এখন? যখন যেভাবে হবে, হ্যাঁ বুঝছি বানাতে। লোভহীন থাকলে তখন ওই হিসেবে জানতে বলছে, দেশহীন থাকলে ওই হিসেবে জানতে বলছে, মোহগ্রস্ত কালে এটা জানলে হচ্ছে যে ওইভাবে জানতে ডাইরেক্ট বলছে। চিত্তানুপাচ্ছানা ভাবনা, আমি সেটা ডাইরেক্ট চিত্তানুপাচ্ছানাতে যাচ্ছি না। আমরা এটা খেয়াল করতে হবে যে আমরা আছি যে আনাপান স্মৃতি ভাবনায়, আনাপান স্মৃতি ভাবনার সময়ও আমাদের এই চিত্তের প্রয়োগ আছে। আনাপান স্মৃতি ভাবনার সময় আমার এই চিত্তানুপাচ্ছানা তো এই যেগুলো চারি অবস্থা, এগুলো তো সর্ব জায়গাতে আছে। আমরা এটা সম্মুখ স্মৃতিতে পড়ছি না, সম্মুখ স্মৃতি মানে কায়ে কায়িনপাচ্ছি, মানে আমি ওই বিষয়টা আমি এটা দেখেছি, দেখার সময় আমার কায়ের অবস্থা কি, দেখার সময় আমার বেদনার অবস্থা কি, এটা দেখার সময় আমার চিত্তের অবস্থা কি, এটা দেখার সময় আমার ধর্মের অবস্থা কি, এটা সব জায়গায় আছে। এই চারটা বিষয়ের যৌথ সমন্বিত অবস্থা সাম্মাসাতি। সাম্মাসাতি মানে আবার প্রকান্তরে বিপাশানা, সাম্মাসাতির শেষ অবস্থা। হ্যাঁ বলেন। তাহলে বলতে আনাপানের মাধ্যমে সাইডে দর্শনের মধ্যে হ্যাঁ এই তো এখন বুঝে গেছেন। হ্যাঁ, তো এটা মানে প্রত্যেকটা পার্ট না জানলে তখন আমরা আনাপান স্মৃতি ভাবনার পুরো সফলতাটা পুরো পাবো না। তবে মানে বেজার হয়ে যাবার কিছু নাই। তার মানে এতদিন আমরা করে আসছি যেগুলো হয় নাই যে, না আমরা বলছিলাম সবসময় আলোচনা করতেছি দুইটা দূর, গ্রন্থ দূর বিদর্শন দূর, বুঝছেন? বিদর্শন করলে কিছু বিষয় জানতে হয়, জেনেই কর্মস্থান সম্পর্কে জেনেই এই ভাবনাতে নামতে হবে, এটা স্বাভাবিক। তবে চিত্তের একাগ্রতা, চিত্তের একনিষ্ঠতা, চিত্তের যৌথ পুরো চৈতসিকগুলোর ফোকাস যখন এক জায়গায় হয়, তখন এখান থেকে অটোমেটিকভাবে কিছু বিষয় আমাদেরকে এই জায়গাগুলো শিখাই দেয় অটোমেটিকভাবে। মানে আপনি যখন এটা করা শুরু করবেন, এটার পরে ওই বাকিগুলো এমনি এমনি আস্তে 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 অটোমেটিক হতে থাকবে। যদি প্রথম যেটা কার্যক্রম সেটা যদি ঠিক হয়, দ্বিতীয় পর্যায়টা আপনার আসবে, তৃতীয় পর্যায়, চতুর্থ পর্যায়ে ক্রমান্বয়ে আসতে থাকবে। এটা হচ্ছে যে স্বাভাবিক নিয়ম। মানে আমি এতদিন এগুলো না জেনে করতেছি যে, না তাতেও কোনো ভয়ের কিছু নাই। প্রথমটা ঠিকঠাক করলে এগুলো আস্তে 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 এগুলো আসতে থাকবে। তবে অভিধর্মের কাজ, অভিধর্মের চর্চা হচ্ছে যে আমি আগে করার আগে যাবতীয়, আমি ওই ঘরে ঢুকবো, ঢুকার আগে ঘরের মধ্যে কোন দিকে ফ্যান, কোন দিকে লাইট, কোন দিকে দরজা, কোন দিকে জানালা, কোন দিকে খাট, কোন দিকে চেয়ার, কোন দিকে টেবিল, এগুলো আমি আগে ভাগে বইয়ে পড়ে ফেলছি বা কেউ আমাকে বলে ফেলছে। অভিধর্ম হচ্ছে যে এটা, বুঝছেন? তখন ওই ঘরে ঢুকলে মাত্র আপনি চোখ বন্ধ করলেই ওখানে ওখানে খাট আছে, এটা একটা আইডিয়া হয়ে যাবে মেমোরির মধ্যে, বুঝছেন? চোখ খোলা থাকলে তার কথাও নাই। এই অভিধর্মের কাজ হচ্ছে যে আগে ভাগে আপনাকে জানাই দেবে, আগে ভাগে আগে, মানে প্রথম থেকে আপনি প্রস্তুত, ঘরে ঢুকলে মাত্রই আপনি যাবতীয় সব কিছু পাবেন। ওখানে পানির জন্য কষ্ট পেতে হবে না, তারপরে রান্নাবাটি করার জন্য কষ্ট পেতে হবে না, সব কিছু আপনি জানেন ওই জায়গায়। এবং চুলা ধরাইতেও কষ্ট পেতে হবে না, চুলা ধরানির ওখানে ছোট লাকড়ি, ওখানে বড় লাকড়ি, এগুলো সব কিছু আপনি আগে পড়ে ফেলেছেন যে কোনো কষ্ট হবে না। তারপরে এখানে লবণ মশলা ওটা সেটা সব কিছু জায়গাও আপনি জেনে গেছেন আগে। আমার কোনো কষ্ট আছে আর? যখন লবণ লাগবে ওই জায়গায় লবণ কট করে নিয়ে দিতে হবে। আর যদি এটা অভিধর্ম জানা না থাকলে তাদের কি হবে, লবণটা পুরো গর্বে আপনি তন্ন 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 করে খুঁজবে, ও অথচ রাখছে যে ওই খাটার নিচে যেইয়া লবণ রাখছে, বুঝছেন না? কিন্তু এটা যদি আপনার কাছে আগে পড়া থাকতো, খাটের নিচে লবণ রাখছে যদি পড়া থাকতো, আপনি সোজা খাটের নিচে যাইতেন, সময় নষ্ট হইতো না। এই অভিধর্ম জানা থাকলে তাদের সময় নষ্ট হয় না, বুঝছেন? মানে অভিধার্মিক এবং নর্মাল জনের মধ্যে কি তফাৎ ব্যবধান? ও পাবেই, কিন্তু ঘরের মধ্যে আছে যেহেতু পাবে না,
তন্ন তন্ন করে পুরো করে খুঁজতে হবে আর কি। এই বুদ্ধ ভগবানের উৎপত্তির কারণে আমাদের এগুলো তন্ন তন্ন করে এইভাবে আর খুঁজতে হচ্ছে না। ওহো, বুদ্ধ ভগবান কত করুণা আধার, করুণা ঘন, আমাদের প্রতি করুণা করে তিনি এত সুন্দর সুব্যাখ্যাতভাবে এই বিষয়গুলো ইয়ে করেছেন। আচ্ছা যাই হোক, আমাদের তো এমনি টাইম শেষ, তারপর আমরা এটা পুরো আজকে শেষ হবে না, কালকে আরেকটু আলোচনা করবো। হ্যাঁ, এমনি ধাম্মানুপাচ্ছানা পর্যন্ত শেষ করে দেব, তারপরে এর বাকি আরও কিছু কিভাবে বসবো না বসবো এটা আমরা 10-15 দিন এটাতেও সময় নেওয়া দরকার, শুধু আনাপান স্মৃতি ভাবনার জন্য 10-15 দিন ব্যাপী। তারপর আমরা যুদ্ধ চেষ্টা করব একটু তাড়াতাড়ি করার জন্য। হ্যাঁ, তাহলে অমিতা বড়ুয়া বলেন, এখন আপনি চিত্তানুপাচ্ছানার সহিত, চিত্ত দেখার সহিত আনাপান স্মৃতি ভাবনা কিভাবে করবেন বলেন। যখন আমি মানে শ্বাস প্রশ্বাসের মধ্যে যখন চিত্তকে মানে একাগ্রতা করব, তখন চিত্ত যে মানে কি চঞ্চল বা অস্থির বা নাকি স্থির, মানে ওই চঞ্চল হলে আমি মানে ওইখানে শ্বাস প্রশ্বাসের মধ্যে ওইটা মানে মানে ধরে রাখবো যে মানে আমার চিত্ত চঞ্চল অবস্থায় আছে। আর স্থির হলে মানে ওইভাবে স্থির ভাবে জানবো। পুতুল বাবু বলেন তো। বলতে তখন তো আনাপান থাকে, তখন তো বলতে স্থির অবস্থা হয়ে যাবে। যখন আমার শ্বাস প্রশ্বাস সব নিশ্চিত জানছি, বড় হচ্ছে ছোট হচ্ছে, এটা তো আনাপানা। তো যখন আনাপানা করতে 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 যখন মানে ওই চিত্ত চঞ্চল হয়ে যায়, চিত্ত কোনো সময় চঞ্চল, কোনো সময় মানে বলতে অসীমে জাগে, তখন এটা এরকম না বলতে এটা জানতে হবে আর কি না। এটা আমাদের শিল্পী পূর্ব এতক্ষণ যাবৎ বলতেছে যে এগুলো তো আপনারা তাইলে এগুলোও জানা দরকার। আমরা আগে এগুলো একবার জানছিলাম, আবার তো অবশ্যই জানবো। তারপরও এখন একটু সংক্ষিপ্তভাবে এটা আলোচনা করলে আর একটু পরিষ্কার হবে আপনাদের। শিল্পী বড় ওটা আবার আবৃত্তি করেন, চিত্ত বিষয়টা পুরা চিত্তানুপাচ্ছানাটা আবৃত্তি করেন। অতঃপর জানো হে ভিক্ষু, চিত্তের ভাবনা কিভাবে করিলে সাধক শোক তাপ থাকে না। বুদ্ধির শিক্ষাতে সাধক সচিত্তে দেখিবে, সে যে সময়ে যে চিত্ত মনেতে জাগিবে। লোভ চিত্তের উদয়ে জানো সজাগ চিত্তেরে, লোভহীন ভাবিতে জ্ঞান বিরাগ চিত্তেরে। দেশভাবের উদয় জানস সদেব চিত্তেরে, দেশহীন ভাবেতে জান অদেশ চিত্তেরে। মোহগ্রস্ত খালে জান সমূহ চিত্তেরে, মোহমুক্ত ভাবেতে জান অমোহ চিত্তেরে। জড়তা ভাবেতে জান সংক্ষিপ্ত চিত্তেরে, উদ্যক্ত যশভাবে জান বিক্ষিপ্ত চিত্তেরে। এগুলো বাংলা কথা বুঝছেন? চিত্তকে জানো রূপ বচর বলে। হ্যাঁ বলে। অমহগত জানো কাম বচর বলে। সৌত্তর চিত্তকে জানো রূপ বচর বলে। অনুত্তর চিত্তকে জানো অরূপ বচর বলে। সমাহিত চিত্ত তাকে উপচার অপর নয়, অসমাহিত চিত্ত জানো চিত্ত চঞ্চলতায়। পঞ্চ নিবারণ মুক্তি হলে বিমুক্ত যে বলে, চিত্ত যে উপাধি মুক্তে অবিমুক্ত বলে। আরো আছে পুরো ভাবনার পূর্ণ সাফল্য লাভের উপায় আছে। তখন তো আনাপান থাকে, তখন তো মানে ওই চিত্তের অবস্থা থাকে। তখন আপনাকে আগে আনাপান স্মৃতিকে যখন চিত্তানুপাচ্ছনার সঙ্গে মিলাবেন, তখন আপনাকে আপনার চিত্তের অবস্থা কেমন, আমার যেহেতু এই আনাপান স্মৃতি ভাবনা করতেছে কে, চিত্ত করতেছে যে, চিত্তকে আমি জোরাজুরি করাই বা যেমনি করাই করতেছে কিন্তু কে, চিত্তই করতেছে যে। এটা প্রত্যেকটা চিত্ত আনাপান স্মৃতি ভাবনার ওই শ্বাস প্রশ্বাসের সময়
শ্বাস ত্যাগের সময় যখন যখন যে অবস্থাগুলো ছিল, যেটাকে আমি যেভাবে চিন্তা করেছিলাম, তখন আলম্বনটা কি ছিল? শ্বাস গ্রহণের আলম্বন, শ্বাস ত্যাগের আলম্বন। ওই শ্বাস গ্রহণের আলম্বনের সময় আমার চিত্তের অবস্থা কেমন ছিল, সেটা ওই বিষয়টাকে নেগেটিভলি নিয়েছে না পজিটিভলি নিয়েছে, মানে এটাকে সমর্থন জানিয়েছে না অসমর্থন জানিয়েছে, বিরক্তি করেছে নাকি খুব সানন্দে গ্রহণ করেছে, হ্যাঁ, এটা চঞ্চল থেকেছে নাকি শান্ত থেকেছে, একটা না একটা অবস্থা অবশ্যই চিত্তের ছিল। যেই অবস্থা ছিল সেই অবস্থাকে জানতে পারা, চিত্তের যেই অবস্থা ছিল সেই অবস্থাকে জানতে পারা অত্যন্ত সূক্ষ্ম। তবে কিন্তু আমরা যেহেতু এগুলো চিত্তগুলো চিনে গেছি, চিত্ত পরে আসছি না আমরা, তা এগুলো আমাদের জন্য কষ্ট না। এখন এটা চিত্তটা এরকম হয়েছে যে এখন, হ্যাঁ, তো এখানে আমি ওই চিত্ত নিয়ে আবার বাড়াবাড়ি জোরাজুরি করব না। তুমি খারাপ চিত্ত হয়েছে কেন, হ্যাঁ তুমি চঞ্চল চিত্ত হয়েছে কেন, জোরাজুরি করার দরকার নাই। আমি দেখি, সাক্ষী ভাব, আমি দেখেছি তুমি তখন অশান্ত ছিলা বা চঞ্চল ছিলা, আমি তোমাকে দেখেছি, কিন্তু কাউকে বিচার দিতে আমি যাব না, বুঝা গেছে? কারো কাছে বিচার চাইতে বিচার দিতে আমি যাব না, বিচার করতেও যাব না। এটা হচ্ছে যে সাক্ষী ভাব। আমি প্রথমেই বলেছিলাম যেমনই হবে হোক শ্বাস প্রশ্বাস, আমি শুধু সাক্ষী ভাবাপন্ন। দারোয়ানে যেমন, দারোয়ানকে বলছে যে, মানে কিছু কিছু দারোয়ান আছে যে তোমার কোনো কিছু করার দরকার নেই, দারোয়ান না বিভিন্ন দিকে ইয়া করতে পাঠায়, যে মানে তুমি শুধু দেখে থাকবা কি করে, তোমার কোনো কিছু, তুমি কোনো কিছু বলবা না, তুমি শুধু দেখে থাকবা যে ওই কোনো একটা মানুষ কোথায় যাচ্ছে না যাচ্ছে এগুলো চেক করতে পাঠায়, যে এরকম কিছু মানুষ আছে না, ও কোথায় যাচ্ছে কি করতেছে না করতেছে তুমি দেখবা, তোমাকে আমি টাকা দিচ্ছি যাও, গুপ্তচর বা কিছু এরকম বলে আর কি না। এটা হচ্ছে যে ঠিক এরকম করে একটা বিষয়, সাক্ষী ভাব হয়ে থাকা। এই চিত্তের মধ্যে চিত্ত কেমন ছিল এটা সাক্ষী ভাব হই আমি, তাই বলে আমি চিত্তের সঙ্গে না তুমি এখানে আবার ইয়ে করো, যুদ্ধ করব না, আমি চিত্তের সঙ্গে শান্ত ভাব আনয়ন করো, শান্ত ভাব আনয়ন করো, এরকম যুদ্ধ করব না, শুধু সাক্ষী হয়ে যাব। এখন চিত্ত চঞ্চল ছিল, এখন এটাকে নেগেটিভভাবে ও নিচ্ছে, এখন পজিটিভভাবে নিচ্ছে, যখন যেভাবে নেয় চিত্তের। আরও ওই যেগুলো বললো চিত্তের অনেকগুলো ব্যাপার আছে, হ্যাঁ, এটাকে কখনো লোভ হিসেবে গ্রহণ করলো, কখনো হিংসা হিসেবে গ্রহণ করলো, কখনো দেশ হিসেবে গ্রহণ করলো, কখনো মোহ হিসেবে গ্রহণ করলো। হ্যাঁ, লোভচিত্ত, দেশচিত্ত, মোহচিত্ত আমরা যে পড়েছি, অলোভচিত্ত, অদেশচিত্ত, অমোহচিত্ত আমরা যে পড়েছি, হ্যাঁ, তারপরে রূপবচ্চ চিত্ত, এখন যে কিছুক্ষণ আগেই যে আমরা ইয়ে করলাম, রূপবচর চিত্ত, অরূপবচর চিত্ত, লোকোত্তর চিত্ত, চিত্ত যখন যেমন হয়েছে, এই চিত্তের অবস্থাগুলো এই শ্বাস প্রশ্বাসের সময়কালীন সময়ে আমার চিত্তের অবস্থা কোথায় ছিল, কেমন ছিল, এটা জানা। এটা হচ্ছে যে চিত্তানুপাচ্ছনা। পরিষ্কার হয়েছে কি অমিতা বড়ুয়া? আরামসে বলতে পারবেন এখন? আমটা হয়েছে, কিন্তু এটাকে কন্ট্রোল করতে হবে না, যেমন লোভচিত্ত উৎপন্ন কন্ট্রোল হয়েছে, তো না, তারপর এই তো মজা তো এখানেই। কন্ট্রোল করতে গেলে তো আপনার দুঃখে কষ্টে ভারত কানবে মা, এটাই তো মজা। কন্ট্রোল করার কোনো দরকার নাই। এই ধ্যানের মজা হচ্ছে যে এখানে আপনি শুধু দেখে থাকবেন যে ও কন্ট্রোল, ও নিজে নিজে হইতে দৌড়াবে, কন্ট্রোল হওয়ার জন্য সে নিজে দৌড়াবে, বুঝছেন? আপনাকে কন্ট্রোল করার কোনো চেষ্টা করতে হবে না। আনাপান স্মৃতি ভাবনার কাজ হচ্ছে যে আপনি সাক্ষীভাব হয়ে দেখে থাকবেন কখন শ্বাস গ্রহণ করার সময় কায়িক অবস্থা কেমন ছিল, বেদনাগত অবস্থা কেমন ছিল, চিত্তগত অবস্থা কেমন ছিল। ধর্মেরটা এখনো আসে নাই, ধর্মেরটা কালকে করবে, আজকে 16 হয়ে গেছে। হ্যাঁ, তো এই 3 অবস্থা তো অন্তত আমাদের পরিষ্কার হয়েছে মোটামুটি ভাবে। হ্যাঁ, আর একটু মনন করবেন, আর একটু ভালো লাগবে, আস্তে আস্তে আরো ইয়ে করব, আরো পরিষ্কার হবে। আমরা যখন মধ্যম নিকায়ের সূত্র আনাপান স্মৃতি সূত্র পড়ব, সাথে পাঠান সূত্র যখন আবার আনাপান পর্ব যখন আবার টাচ দেব, আরো পরিষ্কার হতে থাকবে। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তি দিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি
অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্যে সংসর্গ লাভ করতে সক্ষম হয়। এই রূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু 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 ও কাশা